পড়াশোনা নিয়ে একটা অভিযোগ কিন্তু প্রায় সবারই। সারাদিন পড়ি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে সব কেমন যেন গুলিয়ে যায়, অথবা আমার মেমোরি একদমই ভালো না। এই কথাটা কি খুব পরিচিত লাগছে? খুবই পরিচিত। আজ আমরা ঠিক এই সমস্যার গভীরে যাওয়ার চেষ্টা করব। আমাদের হাতে আছে মোহাম্মদ সাইফুল ইসলামের লেখা মেমোরি হ্যাকিং সিক্রেট স্মার্ট স্টুডেন্ট হওয়ার গাইড বইটা। আমরা শুধু বইটার একটা সারসংক্ষেপ করব না, বরং এর ভেতর থেকে সবচেয়ে কার্যকর কৌশলগুলো বের করে আনার চেষ্টা করব। ঠিক তাই। আর আমাদের আজকের আলোচনার মূল লক্ষ্যটাই হলো এই ধারণাটা ভেঙে দেওয়া যে স্মৃতিশক্তি একটা জন্মগত প্রতিভা। আচ্ছা, বইটা খুব পরিষ্কারভাবে বলছে এটা আসলে একটা দক্ষতা, যেটা সঠিক কৌশল দিয়ে যে কেউই গড়ে তুলতে পারে। আমরা দেখব একজন সাধারণ শিক্ষার্থী থেকে একজন স্মার্ট স্টুডেন্ট হয়ে ওঠার জন্য বইটা কী ধরনের একটা ব্লুপ্রিন্ট আমাদের সামনে তুলে ধরে। চমৎকার। তাহলে চলুন ধাপে ধাপে এগোনো যাক। আমাদের মস্তিষ্কের হার্ডওয়্যার মানে মেমরি কিভাবে কাজ করে, এতে কোন সফটওয়্যার বা কৌশলগুলো ইনস্টল করতে হবে, আর আমাদের অভ্যাস আর মানসিকতাকে কিভাবে আরও উন্নত করা যায়, সব কিছু নিয়ে কথা হবে। চলুন শুরু করা যাক। অবশ্যই। বইয়ের নামেই একটা বেশ আকর্ষণীয় শব্দ আছে, মেমরি হ্যাকিং। শব্দটা শুনলে কেমন যেন মনে হয় কোনো গোপন কোড দিয়ে ব্রেন হ্যাক করার কথা বলা হচ্ছে। ব্যাপারটা আসলে কি? কোনো ম্যাজিক? হ্যাকিং শব্দটা এখানে আসলে একটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। মানে হলো চিরাচরিত পথ থেকে একটু বেরিয়ে আমাদের মস্তিষ্ক যেভাবে কাজ করে সেই প্রক্রিয়াটাকে বোঝা এবং সেই অনুযায়ী কিছু কৌশল ব্যবহার করে পুরো শেখার প্রক্রিয়াটাকে অনেক বেশি ইফিশিয়েন্ট করে তোলা। বই অনুসারে আমাদের মস্তিষ্কে স্মৃতি তৈরি হয় মূলত 3টে ধাপে। প্রথমটা হলো এনকোডিং। হ্যাঁ, অর্থাৎ নতুন কোনো তথ্যকে মস্তিষ্ক নিজের মতো করে কোড করে নেয়, অনেকটা কম্পিউটারের নতুন একটা ফাইল সেভ করার মতো। আচ্ছা আচ্ছা, তার মানে তথ্যটা প্রথমে গ্রহণ করা হলো, তারপর? এরপর দ্বিতীয় ধাপটা হলো স্টোরেজ, যেখানে তথ্যটা স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী স্মৃতিতে জমা থাকে। আর একদম শেষের ধাপটা হলো রিট্রিভাল, মানে প্রয়োজনের সময়ে তথ্যটা খুঁজে বের করা। একদম। সমস্যাটা হয় তখনই যখন এই 3টে ধাপের কোনো একটায় গণ্ডগোল হয়ে যায়। আমরা হয়তো ঠিকভাবে এনকোড করি না, অথবা স্টোর করলেও ঠিক সময় সেটার খুঁজে পাই না। আর এই বইয়ের কৌশলগুলো তাহলে এই 3টে ধাপকেই শক্তিশালী করার জন্য? ঠিক তাই। এই কৌশলগুলো মূলত এই পুরো সিস্টেমটাকে অপটিমাইজ করার জন্যই ডিজাইন করা। এখানে তাহলে আসল মজাটা শুরু হচ্ছে। বইটাতে মেমোরি তৈরির 5টা কৌশলের কথা বলা আছে। এই কৌশলগুলোর কথা তো অনেক জায়গাতেই শোনা যায়, কিন্তু বইটা কি বলছে যে এর মধ্যে কোনটা কখন বেশি কার্যকর? যেমন ধরুন, পরীক্ষার আগের রাতে কেউ পড়তে বসেছে, তার জন্য সবচেয়ে দ্রুত কাজ করবে কোনটা? খুব ভালো একটা প্রশ্ন। দেখুন, জরুরি মুহূর্তে বা একদম শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য চাঙ্কিং আর অ্যাসোসিয়েশন সবচেয়ে বেশি কাজের। চাঙ্কিং আর অ্যাসোসিয়েশন? হ্যাঁ, চাঙ্কিং মানে হলো একটা বড় তথ্যকে ছোট ছোট যৌক্তিক অংশে ভেঙে নেওয়া। যেমন একটা লম্বা ফোন নম্বর আমরা 3-4টে ভাগে ভাগ করে মনে রাখি। ঠিক সেভাবে ইতিহাসের একটা বড় অধ্যায়কে কয়েকটা পর্বে ভাগ করে নিলে মনে রাখাটা সহজ হয়ে যায়। আচ্ছা। আর অ্যাসোসিয়েশন হলো নতুন কোনো তথ্যের সাথে পুরনো জানা কোনো তথ্যের একটা সংযোগ তৈরি করা। যেমন মাইটোকন্ড্রিয়া শব্দটা মনে রাখার জন্য এটাকে কোষের পাওয়ার হাউস হিসেবে মনে রাখা। এই দুটো কৌশল মস্তিষ্ককে খুব দ্রুত তথ্য সাজাতে সাহায্য করে। তার মানে এই দুটোকে অনেকটা ফার্স্ট এইড কিটের মতো বলা যায়। কিন্তু যদি দীর্ঘমেয়াদে কিছু মনে রাখতে চাই, কোনো একটা কনসেপ্ট ভালোভাবে বুঝতে চাই, তখন কোনগুলো বেশি কাজের? দীর্ঘমেয়াদী স্মৃতির জন্য ভিজুয়ালাইজেশন আর ইমোশন হচ্ছে সবচেয়ে শক্তিশালী টুল। ভিজুয়ালাইজেশন মানে তো আমরা জানি, যা পড়া হচ্ছে সেটা নিয়ে মনে মনে একটা সিনেমার মতো দৃশ্য বা গল্প তৈরি করে ফেলা। ইতিহাস বা সাহিত্য পড়ার সময় এটা দারুণ কাজ করে, তাই না? একদম। আর ইমোশন বা আবেগযুক্ত করা মানে হলো পড়ার বিষয়টার সাথে নিজের কোনো অনুভূতি বা একটা মজার ঘটনা জুড়ে দেওয়া। আমাদের ব্রেন কিন্তু আবেগজেগী ঘটনা সাধারণ তথ্যের চেয়ে অনেক ভালোভাবে মনে রাখে। তা তো বটেই। একটা একঘেয়ে রাসায়নিক বিক্রিয়াও যদি কোনো মজার গল্পের মাধ্যমে মনে রাখা যায়, তাহলে সেটা ভোলা প্রায় অসম্ভব হয়ে যায়। আর পঞ্চম কৌশলটা, নেমোনিক্স?
ওটাও তো বেশ জনপ্রিয়। যেমন আমরা ছোটবেলায় রংধনুর 7টা রং মনে রাখার জন্য বেনি আসহ কলা ব্যবহার করতাম। ঠিক, নেমোনিক্স মূলত কোনো তালিকা বা ক্রম মনে রাখার জন্য খুব কার্যকর একটা টুল, কিন্তু এটা কোনো কনসেপ্ট বোঝার জন্য ততটা কাজের নয়। তাই কখন কোন কৌশল ব্যবহার করতে হবে এটা বোঝাটাও খুব জরুরি। আচ্ছা, বোঝা গেল। কৌশল ব্যবহার করে না হয় তথ্য মাথায় ঢোকালাম, কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, ব্রেনটা অনেকটা একটা ছিদ্রওয়ালা বালতির মতো। একদিকে তথ্য ঢোকে, আরেকদিকে বেরিয়ে যায়। 1 সপ্তাহ পর আর কিছুই মনে থাকে না। এই ভুলে যাওয়ার ব্যাপারটা ঠেকানোর জন্য বইটাতে কি বলা আছে? এই সমস্যাটা সমাধানের জন্যই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হল রিভিশন হ্যাকস। আর এখানে যে কৌশলটার উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে তার নাম হল স্পেসড রিপিটেশন। স্পেসড রিপিটেশন? হ্যাঁ, এর পেছনের বিজ্ঞানটা কিন্তু খুব মজার। হারমান এবিংহাউস নামে একজন জার্মান মনোবিজ্ঞানী একটা কার্ভের মাধ্যমে দেখিয়েছিলেন যে আমরা কিছু শেখার 1 ঘন্টার মধ্যেই তার প্রায় অর্ধেক ভুলে যাই। এটাকে বলা হয় ফরগেটিং কার্ভ। তার মানে ভুলে যাওয়াটাই আসলে স্বাভাবিক? একদম। স্পেসড রিপিটেশন এই ভুলে যাওয়ার স্বাভাবিক প্রক্রিয়াটাকেই হ্যাক করে। এর নিয়ম হলো, যখন আমরা কোনো কিছু প্রায় ভুলতে শুরু করেছি, ঠিক সেই মুহূর্তে আবার রিভিশন দেয়া। ও আচ্ছা। আছে পড়ার 1 দিন পর, তারপর 3 দিন, 7 দিন, 15 দিন এবং সবশেষে 30 দিন পর রিভিশন দেওয়া। এই যে বারবার মনে করার জন্য ব্রেনকে একটু কষ্ট দেওয়া, এটাই তথ্যকে স্থায়ী করে তোলে। এর সাথে তো অ্যাক্টিভ রিকল আর ফাইনম্যান টেকনিকের কথাও বলা হয়েছে। এই ফাইনম্যান টেকনিকের কোনো বাস্তব উদাহরণ কি বইটাতে আছে? কারণ এটা শুনতে যতটা সহজ মনে হয়, করাটা কিন্তু ততটাই কঠিন। হ্যাঁ, মিথিলা নামের একজন কলেজ ছাত্রীর একটা দারুণ গল্প আছে। ও রসায়নের জটিল বিক্রিয়াগুলো কিছুতেই মনে রাখতে পারছিল না। তখন ও ঠিক করল তার ছোট ভাইকে ওই বিক্রিয়াগুলো গল্পের মতো করে বোঝাবে। ওর ভাই কিন্তু রসায়নের কিছুই জানে না। এই বোঝাতে গিয়েই ও দেখল কোথায় কোথায় তার নিজের ধারণাই আসলে পরিষ্কার না। আচ্ছা, নিজের দুর্বলতাগুলো ধরতে পারল? একদম। কোন জায়গাগুলো সে সহজ করে বলতে পারছে না সেটা বুঝতে পারল। তারপর সেই ফাঁকগুলো বই দেখে পূরণ করার পর পুরো বিষয়টা তার মাথায় গেঁথে যায়। ফলাফল, ওর পারফরম্যান্স প্রায় 40% বেড়েছিল। ফাইনম্যান টেকনিক আসলে নিজের জ্ঞানের পরীক্ষা নেওয়ার সেরা উপায়। আরেকটা পদ্ধতির কথা খুব শোনা যায়, সেটা হলো মাইন্ড ম্যাপিং। এটা কি সব বিষয়ের জন্য সমানভাবে কার্যকর? যেমন ধরুন গণিত বা ফিজিক্সের মতো বিষয়ে যেখানে ধাপে ধাপে সমস্যার সমাধান করতে হয়, সেখানে কি মাইন্ড ম্যাপিং কিছুটা কঠিন হয়ে যায় না? খুব ভালো একটা পয়েন্ট। দেখুন, মাইন্ড ম্যাপিং মূলত সেই সব বিষয়ের জন্য সেরা যেখানে অনেকগুলো ধারণা বা তথ্য একটা কেন্দ্রীয় বিষয়ের সাথে যুক্ত। যেমন ইতিহাস বা জীববিজ্ঞান। ঠিক, এখানে একটা মূল টপিককে কেন্দ্রে রেখে শাখা প্রশাখার মাধ্যমে পুরো অধ্যায়ের একটা চিত্র এক নজরে দেখা যায়। এটা মস্তিষ্ককে বড় চিত্রটা বুঝতে সাহায্য করে। গণিত বা ফিজিক্সের ক্ষেত্রে হয়তো পুরো অধ্যায়ের জন্য মাইন্ড ম্যাপ ততটা কার্যকর হবে না, কিন্তু একটা নির্দিষ্ট থিওরির জন্য হতে পারে। হ্যাঁ, একটা নির্দিষ্ট থিওরি বা সূত্রের বিভিন্ন প্রয়োগ দেখানোর জন্য এটা দারুণভাবে ব্যবহার করা যেতে পারে। বইয়ের একটা কেস স্টাডিতে আলিভি নামের একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর কথা বলা হয়েছে যে সমাজবিজ্ঞানের মতো বিষয়ে মাইন্ড ম্যাপ ব্যবহার করে তার নম্বর প্রায় 25% বাড়িয়েছিল। তার মানে সব কৌশল সবার জন্য বা সব বিষয়ের জন্য নয়, নিজের প্রয়োজন অনুযায়ী বেছে নিতে হবে। কিন্তু এইসব কৌশল তো তখনই কাজ করবে যখন পড়ার অভ্যাসটাই ঠিকঠাক থাকবে। অনেকেই তো পড়ার টেবিলে ঠিকমতো বসতেই পারে না। এই অভ্যাস তৈরির ব্যাপারে বইটা কি বলছে? এখানেই বইটা শুধু কৌশল থেকে বেরিয়ে একটা পূর্ণাঙ্গ সিস্টেমের কথা বলছে। এর একটা অংশ হলো টপার মডেলিং, মানে সফল শিক্ষার্থীদের কাছ থেকে শেখা। কিন্তু এর মানে কি অন্ধ অনুকরণ? না না, একদমই না। এর মানে হলো তাদের রুটিন, নোট করার পদ্ধতি বা মনোযোগ ধরে রাখার কৌশলগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করা এবং সেখান থেকে নিজের জন্য যেটা উপযুক্ত শুধু সেটাই গ্রহণ করা। কিন্তু আরেকজনের ভালো অভ্যাস নিজের জীবনে প্রয়োগ করা তো সহজ কাজ না। অভ্যাস বদলানোটা তো সবচেয়ে কঠিন। ঠিক, আর ইসিলিয়ে বইটিতে হ্যাবিট রিপ্রোগ্রামিং নিয়ে একটা পুরো অধ্যায় আছে। এখানে চার্লস ডুহিগের দ্য পাওয়ার অফ হ্যাবিট বইয়ের একটা ধারণাকে খুব সহজ করে তুলে ধরা হয়েছে। একে বলা হয় হ্যাবিট লুপ। এর 3টা অংশ: ট্রিগার বা সংকেত, যা আপনাকে কোনো কাজ করতে উৎসাহিত করে, যেমন বই খুললেই ঘুম পাওয়া। হ্যাঁ, হতে পারে। তারপর হলো রুটিন বা মূল কাজটা, এবং শেষে রিওয়ার্ড বা পুরস্কার।
এই পুরস্কার দেওয়ার বিষয়টা শুনতে ভালো লাগে, কিন্তু এটা কি দীর্ঘমেয়াদে কাজ করে, নাকি আমরা শুধু পুরস্কারের লোভেই কাজটা করতে থাকি, অভ্যাসটা ঠিকভাবে তৈরি হয় না? এটা একটা দারুণ প্রশ্ন এবং খুব সাধারণ একটা ভুল ধারণা। দেখুন, প্রথম দিকে পুরস্কারটা বাহ্যিক হতে পারে, যেমন 1 ঘন্টা পড়ার পর 10 মিনিট গান শোনা। কিন্তু আসল লক্ষ্য হলো ধীরে ধীরে কাজটা নিজেই যেন একটা পুরস্কার হয়ে ওঠে। আচ্ছা। যখন কেউ দেখবে যে পড়ার কারণে তার জ্ঞান বাড়ছে বা পরীক্ষায় ভালো ফল হচ্ছে, তখন সেই ভালো লাগাটাই সবচেয়ে বড় পুরস্কারে পরিণত হবে। বইয়ের রাফি নামের একজন এসএসসি পরীক্ষার্থীর উদাহরণ দেওয়া হয়েছে। তার ট্রিগার ছিল পড়ার বই খুললেই বোর লাগা, আর রুটিন ছিল ফোন হাতে নেওয়া। খুব পরিচিত সমস্যা। সে এই রুটিনটা বদলে ফেলে। পড়ার বই খুললেই সে ঠিক করে মাত্র 25 মিনিট পড়বে, তারপর 5 মিনিটের জন্য ফোন দেখবে। এই ছোট পুরস্কারটা তাকে শুরু করতে সাহায্য করে। 21 দিনের মধ্যে তার স্ক্রিন টাইম দিনে 5 ঘন্টা থেকে 1.5 ঘন্টায় নেমে আসে। পড়ার অভ্যাসটাও আর বিরক্তিকর মনে হতো না। আমরা তো অনেক কৌশল নিয়ে কথা বললাম, কিন্তু আমার মনে হয় সবচেয়ে বড় শত্রু হলো পরীক্ষার টেনশন বা এক্সাম অ্যাংজাইটি। আমি নিজে অনেকবার দেখেছি, সব পড়া সত্ত্বেও পরীক্ষার হলে গিয়ে মাথাটা একদম ফাঁকা হয়ে যায়। এই ভয়টা কাটানোর ব্যাপারে বইটাতে কি বলা আছে? পরীক্ষার ভয়টা পারফরমেন্সের ওপর মারাত্মক প্রভাব ফেলে, আর বইটা এর কিছু বিজ্ঞানসম্মত সমাধান দিয়েছে। প্রথমটা হলো ব্রিদিং এক্সারসাইজ, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। হ্যাঁ, যখন আমরা ভয় পাই আমাদের শরীর একটা ফাইট অর ফ্লাইট মোডে চলে যায়। গভীর এবং ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস, যেমন 4 সেকেন্ড শ্বাস নেওয়া, 4 সেকেন্ড ধরে রাখা, 4 সেকেন্ডে ছাড়া, এটা আমাদের নার্ভাস সিস্টেমকে শান্ত করে। এটা তাৎক্ষণিক ফল দেয়। আর মানসিক প্রস্তুতির জন্য? মানসিক প্রস্তুতির জন্য 2টো শক্তিশালী কৌশলের কথা বলা হয়েছে। একটা হলো সফলতার ভিজুয়ালাইজেশন করা, মানে পরীক্ষার হলে ঠান্ডা মাথায় সব প্রশ্নের উত্তর দিচ্ছেন এমনটা পরিষ্কারভাবে কল্পনা করা। আচ্ছা। আমাদের মস্তিষ্ক কিন্তু বাস্তব আর প্রখর কল্পনার মধ্যে খুব একটা পার্থক্য করতে পারে না, তাই এই অনুশীলন আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। অন্যটা হলো পজিটিভ অ্যাফার্মেশন, মানে নিজেকে ইতিবাচক বার্তা দেওয়া, যেমন আমার প্রস্তুতি খুব ভালো বা আমি শান্তভাবে পরীক্ষা দেব। এগুলো শুনতে খুব সহজ মনে হলেও নিয়মিত করলে হয়তো কাজে দেয়। অবশ্যই। এর পাশাপাশি ডিজিটাল ডিটক্স বা স্ক্রিন টাইম কমানোর কথা বলা হয়েছে, কারণ অতিরিক্ত স্ক্রিন টাইম আমাদের মনোযোগ দেওয়ার ক্ষমতা কমিয়ে দেয় এবং অস্থিরতা বাড়ায়। তাহলে আমরা ব্রেনের হার্ডওয়্যার, সফটওয়্যার আর অপারেটিং সিস্টেম নিয়ে কথা বললাম। বইয়ের শেষে একটি অনন্য অধ্যায় আছে, যা এই পুরো সিস্টেমের সাথে একটা আধ্যাত্মিক দিক যোগ করে, মেধা বাড়ানোর ইসলামিক উপায়। এটা কিভাবে আগের আলোচনাগুলোর সাথে খাপ খায়? এই অধ্যায়টি বইটিকে একটা ভিন্ন মাত্রা দিয়েছে। এটা আধুনিক বিজ্ঞানকে বিশ্বাসের সাথে যুক্ত করেছে। এখানে বলা হয়েছে জ্ঞান অর্জনের জন্য শুধু কৌশলই যথেষ্ট নয়, এর পেছনে একটা খাঁটি উদ্দেশ্য বা নিয়ত থাকাটাও জরুরি। মনোবিজ্ঞানের ভাষায় যাকে আমরা ইন্ট্রিনসিক মোটিভেশন বলি। একদম। যখন জ্ঞান অর্জনের উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টি বা মানুষের কল্যাণ করা, তখন সেই কাজে মনোযোগ এবং বরকত দুটোই বাড়ে। তার মানে এটা মানসিক শক্তি বা মাইন্ডসেটকে আরও শক্তিশালী করার একটা উপায়। ঠিক তাই। বইটিতে ইমাম শাফেঈ রহমতুল্লাহের একটি বিখ্যাত উক্তি উল্লেখ করা হয়েছে, জ্ঞান হল আল্লাহর নূর এবং এই নূর গুনাহগারকে দেওয়া হয় না। এর একটা আধুনিক ব্যাখ্যা হতে পারে যে অনৈতিক বা নেতিবাচক কাজে যুক্ত থাকলে মানসিক চাপ, অস্থিরতা বাড়ে, যা আমাদের শেখার ক্ষমতা এবং স্মৃতিশক্তিকে সরাসরি ক্ষতিগ্রস্ত করে। বেশ ইন্টারেস্টিং ব্যাখ্যা। তাই গুণ থেকে বেঁচে থাকাটা শুধু আধ্যাত্মিক নয়, মানসিকভাবেও সুস্থ থাকার একটা উপায়। এছাড়া নিয়মিত নামাজ বা মেডিটেশন মস্তিষ্কের ফোকাস বাড়াতে সাহায্য করে, যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আর রব্বি জিদনি ইলমা, মানে হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বৃদ্ধি করুন, এই দোয়াটি তো এক ধরনের পজিটিভ অ্যাফার্মেশন হিসেবেও কাজ করে। তার মানে বৈজ্ঞানিক কৌশল এবং আধ্যাত্মিক চর্চা দুটোই একে অপরের পরিপূরক হতে পারে। এই বইটা বলছে স্বাস্থ্যকর জীবনযাত্রাও এর একটা অংশ। মধু, কালোজিরা, কিশমিশের মতো খাবারের কথা হাদিসেও বলা হয়েছে, এবং আধুনিক বিজ্ঞানও স্বীকার করে যে এগুলোর মধ্যে থাকা উপাদানগুলো মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য উপকারী। সব মিলিয়ে এটা জ্ঞান অর্জনের একটা সামগ্রিক অ্যাপ্রোচ। তাহলে পুরো আলোচনাটাকে যদি এক জায়গায় আনি, মেমোরি হ্যাকিং সিক্রেট বইটির মূল বার্তা হল ভালো ছাত্র হওয়াটা কোনো রহস্যজনক প্রতিভা নয়, এটা একটা সিস্টেম।
একটা সিস্টেম। যা সঠিক কৌশল, ভালো অভ্যাস এবং একটা শক্তিশালী মানসিকতা দিয়ে তৈরি করা সম্ভব। আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছেন। এটি পড়াশোনার প্রক্রিয়াকে একটা নিষ্ক্রিয় কাজ, মানে শুধু বইয়ের পাতা উল্টানো, থেকে একটা সক্রিয় উদ্যোগে পরিণত করার একটি সম্পূর্ণ রূপরেখা, যেখানে শিক্ষার্থী নিজেই তার শেখার প্রক্রিয়ার চালক। মেমোরি কৌশল থেকে শুরু করে দৈনন্দিন রুটিন, মানসিকতার যত্ন, বইটি একটা কমপ্লিট প্যাকেজ। আলোচনার শেষে একটা ভাবনা মাথায় আসছে। এই বইতে তো অনেকগুলো কৌশলের কথা বলা হয়েছে। যদি একজন শিক্ষার্থী এর মধ্যে থেকে শুধুমাত্র একটি কৌশল বেছে নেয় এবং আগামী ৩০ দিন নিষ্ঠার সাথে সেটা অনুসরণ করে, তাহলে কোনটি তার পড়াশোনার যাত্রায় সবচেয়ে বড় ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে আপনার মনে হয়?